সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন নিপীড়নের স্মৃতি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। দর্শক, অনুষ্ঠানে আজকের অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পিরোজপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন তালুকদার কুমার, যার পুরো রাজনৈতিক ক্যারিয়ারটাই হাসিনার ফ্যাসিবাদী আমলের, যে কারণে নির্যাতন নিপীড়ন ছিল তার নিত্যসঙ্গী। রাজপথে ছাত্রলীগ পুলিশের পাশাপাশি আওয়ামী সন্ত্রাসীদের হামলা ছাড়াও অসংখ্য মামলায় কারাভোগ করেছেন তিনি। পুলিশের অবর্ণনীয় নির্যাতনে মাঝে মাঝে ভাবতেন আজই বুঝি জীবনের শেষ দিন। তবে ভাগ্য সহায়, হাসিনার শত জুলুম নির্যাতন সহ্য করেও বেঁচে রয়েছেন এই প্রতিশ্রুতিশীল ছাত্রনেতা। অনুষ্ঠানে আজ তার মুখ থেকেই শুনব সেই নিপীড়নের সেই সব দিনগুলোর স্মৃতি। কুমার, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। দর্শক, এছাড়াও আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আবুল হাসান। অ্যাডভোকেট আবুল হাসান, আপনাকেও স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে আমরা আওয়ামী নিপীড়নের শিকার পিরোজপুরের ছাত্রদল নেতা সালাউদ্দিন কুমারের উপর নির্মিত একটি ছোট্ট প্রতিবেদন দেখুন। পিরোজপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে সালাউদ্দিন তালুকদার কুমার নামটি অসম্ভব জনপ্রিয়। সততা, সাহস আর সংগ্রামে উত্তীর্ণ এ ছাত্রনেতার জন্ম শহর লাগোয়া কৃষ্ণপুর গ্রামে। বাবা নাসির আহমেদ তালুকদার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে রাজনীতি করেছেন, ছিলেন পিরোজপুরের জনপ্রিয় নেতা। 7 বছর বয়সেই বাবাকে হারান সালাউদ্দিন কুমার। বাবার রাজনৈতিক সহচর্য না পেলেও সতীর্থদের কাছ থেকে বাবার সুনাম শুনতে শুনতে একসময় মনের অজান্তেই বিএনপির প্রতি ভালো লাগা জন্মে যায় তার। তারপর পিরোজপুরের মাটিতে বিএনপির কোনো সভা সমাবেশ মানেই শিশু সালাউদ্দিনের সরব উপস্থিতি। কুখ্যাত 111 সরকারের সময় টেলিভিশনের পর্দায় বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হেনস্থার চিত্র কুমারের কিশোর মনে দারুণ প্রভাব ফেলে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিএনপির প্রতি এমন নির্দয় দমন পীড়ন চালানো হচ্ছে, এই বিষয়টি তার মননে গেঁথে যায়। তারপর একসময় ছাত্রদলের নেতৃত্বে চলে আসেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালেও তাকে গ্রেফতার করে কারাগারে নিক্ষেপ করে পুলিশ। 5 আগস্ট হাসিনার পতনের পরই সেখান থেকে মুক্তি মেলে তার। সালাউদ্দিন তালুকদার কুমার বিধবা মা তাসলিমা বেগমের মুখে হাসি ফোটানোর পরিবর্তে এখনো তার কান্না আর উদ্বেগের কারণ হয় সেই সব নির্যাতনের স্মৃতিগুলো মনে পড়ে। প্রতিবেদনটি দেখলাম, এবার শুনব তার সঙ্গে ঘটে যাওয়া নিপীড়নের ঘটনা। সালাউদ্দিন কুমার, আপনি তো পিরোজপুর জেলার ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত। এই অপরাধে আপনাকে পুলিশ নির্যাতন করে। শুরু থেকে শুনতে চাই, কোন দিন থেকে আসলে নির্যাতন শুরু হলো আপনার উপরে? কিভাবে এই নির্যাতনগুলো চলতো আমাদেরকে একটু বলুন। আমার উপরে নির্যাতন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারেই জন্মগ্রহণ করি। আমার বাবা ছিলেন পিরোজপুর জেলা যুবদলের নির্বাচিত সভাপতি এবং উনি যুবদলের প্রতিষ্ঠাকালীন সময়ে উনি সাংগঠনিক সম্পাদক ছিলেন যুবদলের। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় উনি জাগো ছাত্রদল থেকে ওনার রাজনীতি শুরু। তো যে কারণে আমার পুরো পরিবারটাই, আমার ফুফাতো ভাই ছিলেন থানা যুবদলের সভাপতি, আমার বাবা কেন্দ্রীয় যুবদলের বনপরিবেশ বিষয়ক সম্পাদক ছিলেন। যে কারণে মানে আমাদের শুরু থেকেই জাতীয়তাবাদী চেতনাকে আমি ধারণ করি। আর দ্বিতীয় হচ্ছে, যেহেতু বাবা এই দল করতেন, তিনি ছোট বাবাকে দেখে দেখেই আসলে, হ্যাঁ, বাবাকে দেখে দেখে, এবং হচ্ছে গিয়ে বাবা, যেহেতু আমার শৈশবেই আমি বাবাকে হারিয়েছি 7 বছর বয়স, 6 কি 7 বছর বয়সে। তো ওই আবেগটা আমার বেশি কাজ করেছে, যে আমার বাবা, মানুষের মুখে শুনতাম সাধারণ যে তোমার বাবা একজন নেতা ছিলেন, এই আবেগেই আমাকে রাজনীতিতে টেনে নিয়ে আসছে। বিএনপি সরকার যখন ক্ষমতায় ছিল 2001 থেকে 2005, তখন আসলে আমরা স্কুলে পড়ি, 2-1টা মিছিলে হয়তো বড় ভাইদের পিছনে পিছনে ওই যে
গিয়েছি। তো পরবর্তী সময়ে যখন মঈনুদ্দিন ফখরুদ্দিনের 111 গভর্নমেন্ট আসলো, তখন ডিশ ছিল না বাসায়, বিটিভি ছিল। তো আমি দেখতাম যে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান, আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানকে যেভাবে পুলিশ ওনাকে ধরে, মানে ওই যে হেলমেট পরিয়ে, মনে হতো যে কি আমরা কোন দেশে আছি, মানে এবং তার চেহারায় ফুটে উঠতো যে সে তার উপরে নির্যাতন করা হয়েছে। যখন তাকে আদালতে আনতো, ওই ইয়েগুলো আমি খবরে প্রতিনিয়ত দেখতাম। তো সেই থেকে আমার ভিতরে একটা যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপরে এত নির্যাতন, এবং তারপরে আমাদের মাদার অফ ডেমোক্রেসি দেশমাতা বেগম খালেদা জিয়াকে যখন গ্রেপ্তার করা হলো, এবং ওই 111টা আমরা বুঝি না, তারপরও ভালোই বুঝি, যখন বুঝি যে বিএনপির নেতাকর্মীদের উপরে একটা মানে অত্যাচারের একটা অত্যাচার চলছিল, এগুলোই আপনাকে আসলে রাজনীতিতে নিয়ে আসে। কিন্তু আপনার উপরে নির্যাতন নিপীড়ন শুরু হয় কবে থেকে, বা কিভাবে, কেমন কেমন নির্যাতনের মুখে পড়েছেন? আমি নির্যাতনের মুখে পড়েছি যখন 111-এ, তো আমরা যখন যখন ঘরোয়া রাজনীতি শুরু হলো, সেই থেকে আমার রাজনীতি মানে পুরোপুরিভাবে অ্যাক্টিভলি শুরু 2013-14 মাঝামাঝি। তখন ছিল নির্যাতনের, সেই নির্যাতনের ইয়েটা হচ্ছে আমি তখন প্রায় আমাদের হরতাল কর্মসূচি থাকতো। তো আমি একদিন হরতালে পিকেটিং করা অবস্থায় যখন আমি হরতাল পালন করতেছিলাম, তখন আমাকে পুলিশের পিকআপে এসে পুলিশ আমাকে ধরে নিয়ে যায় এবং থানায় নিয়ে যায়। কিন্তু ওই পিকেটিং অবস্থায় যখন আমাকে ধরলো, তখনই আমাকে পিকআপ ভ্যানের ভিতরে লাথি ঘুষি মেরে থানায়, তখন তো আপনি অনেক ছোট, হ্যাঁ, থানায় সোপর্দ করলো। তো থানায় সোপর্দ করার পরে মারধর করেছে। তো পরে কোর্টে চালান দিছে। কোর্টে চালান দেওয়ার পর আমার মনে আছে, তৎকালীন আমাদের যে বর্তমান মহাসচিব স্যার, উনি তৎকালীন ভারপ্রাপ্ত মহাসচিব, ঢাকায় তখন যে পিরোজপুরে গ্রেপ্তার 4 জন নেতা সংবাদ সম্মেলনে নাম বলেছে। যাই হোক, ওই নির্যাতনের পর যখন এত বড় একটি স্টেজে আমার নাম ঘোষণা হয়েছে, আমি শুনে 4-5 দিনের মধ্যেই আমার জামিন হয়েছে। তখন মামলাগুলো এত কঠিনভাবে, এই যে শেষের দিকে যেভাবে দিত ওইভাবে দিত না, 4-5 দিনের মধ্যে আমার জামিন হয়। তখন সেই থেকেই আমার এই যে পুলিশি নির্যাতন, সেই থেকেই শুরু। মানে এমন কোন নির্যাতন নিপীড়ন আছে যেগুলো আপনাকে দাগ কাটে, যে নিপীড়ন কোনোদিন ভুলতে পারবেন না, যে নির্যাতন? 2018 সালে সারা দেশে ওইরকম আমাদের উল্লেখযোগ্য কর্মসূচি ছিল না, যে কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রতিনিয়ত তার কোর্টে হাজিরা দিতে হতো। 18 সালে যখন মিছিল হতো, হাজিরা ম্যাডাম আসতো যেত, ওই মিছিলগুলো আমি থাকতাম। যে কারণে 2018 সালের 17 জানুয়ারি আমি একটি মিছিল থেকে পুলিশ আমাকে গ্রেপ্তার করে, কাকরাইল থেকে গ্রেপ্তার করে, কাকরাইলেই পাবলিক হেলথের ভিতরে নিয়ে পুলিশ আমাকে বেদম মাইট দেয়। কিভাবে পিটায়, সেই পিটানোর ঘটনাগুলো একটু বলুন। পুলিশ আমাকে উপর দুপুরি লাঠি পেটা করে ওইখানে বসে, মানে প্রায় 10 জন পুলিশ ধরে নিয়ে আমাকে উপর দুপুরি পিঠে। পরে আমাকে রমনা থানায় হস্তান্তর করে। রমনা থানায় 2 দিন রাখে। প্রথম দিন আমাকে পুলিশ যখন জিজ্ঞাসাবাদ করে পরিচয়, আমি আমার পরিচয়, আমি যে ছাত্রদলের তখন জেলা ছাত্র দলের মেম্বার ছিলাম, তো আমি আমার পরিচয় দিয়েছি। পরিচয় দেওয়ার পরও মানে সেখানে ইন্সপেক্টরের রুমে অনেক মারধর করেছে। পিছন থেকে একজনে হাত ক্লাবসিক্যাল করে ধরেছে, মানে ইয়ে করে, আর তারপরে পায়ে এটায় মানে পিটেছে লাঠি দিয়ে, তখন বেতের লাঠি দিয়ে। তখন আমি বসে পড়ছি, মানে দিয়ে, তখন পিঠে ইয়েতে প্রায় আপনার 5-7 মিনিট পিটাইছে, মানে খুবই, মানে পিটানোর মানে যেন চোর আমরা, মানে রাজনীতি করি, যে রাজনৈতিক নেতা আমরা, ছোট কর্মী, তারপরে একটা রাজনৈতিক দলের কর্মীকে এইভাবে, একজন ছাত্র, হ্যাঁ, এইভাবে তারা মারতে পারে না। অ্যাডভোকেট হাসান, সালাউদ্দিন তালুকদার বলছিলেন যে তিনি ছাত্র দলের কর্মী, বিএনপি পরিবারে তার জন্ম, বাবাকে দেখেই মূলত রাজনীতিতে ইন্সপায়ারেশন, তার রাজনীতি করবার আগ্রহ জন্ম নিয়েছে। স্বাভাবিকভাবে রাজনীতি যারা করে তারা গ্রেপ্তার হতে পারে, রাজনৈতিক ডেমনস্ট্রেশনের মধ্যে ক্র্যাকডাউনের শিকার হতে পারে, কিন্তু একজন ছাত্র, তিনি যখনকার কথা বলছেন, তখন সবেমাত্র স্কুল পেরিয়ে কলেজে, আসলে রাজনীতি করা কি অপরাধ কিনা?
এটি আমাদের সংবিধানকে স্বাধীনতা দিয়েছে? আইন শৃঙ্খলা বাহিনী কি এরকম নির্যাতন করবার এখতিয়ার রাখে কিনা? ফ্যাসিস্ট শেখ হাসিনা সংবিধানটাকে নিজেকেই নিজে সংবিধান হিসাবে ঘোষণা করেছিলেন। তো সেই ঘোষণার জন্য বাংলাদেশে কোনো আইনের শাসন অথবা আইন দ্বারা পরিচালিত কোনো শাসন সেটা কিন্তু উনি কখনোই মেনে নেননি। যেমন ওনার বাবা শেখ মুজিবুর রহমান যখন ক্ষমতায় ছিলেন তখন বাংলার বাণী পত্রিকা শেখ ফজলুল হক মনি একটা সংবাদ শিরোনাম করেছিলেন যে আইনের শাসন চাই না, মুজিবের শাসন চাই। তো এই মুজিবের শাসন কিন্তু বাকশাল কায়েমের মাধ্যমে সাংবিধানিকভাবেই সেটা করা হয়েছিল। এবং শেখ হাসিনা কিন্তু এই যে 15তম সংশোধনী সহ এই 15তম সংশোধনী করার মাধ্যমে নিজেকেই সংবিধান হিসাবে ঘোষণা করেছিলেন এবং যার কারণে সংবিধান, আইন কানুন, নিয়ম কানুন বাংলাদেশে ছিল না। শেখ হাসিনার শাসন ব্যবস্থাটা উনি এমনভাবেই কায়েম করেছিলেন যেই শাসন ব্যবস্থাটা স্বৈরাচার যে জিনিসটা বলা হয়। বিখ্যাত চিন্তাবিদ লিউ স্ট্রাস বলেছিলেন যে এই যে টাইরেনিটা হচ্ছে ইউনিভার্সাল অ্যান্ড পারপিচুয়াল, এটা সারা জীবনের জন্যই আছে। কিন্তু আধুনিক ভার্সনে আপনি যদি দেখেন যে 1932 সালে ইতালিতে যখন মুসোলিনি যখন ক্ষমতায় যায় তখন তিনি যখন ফেসিবাদ কায়েম করেন তখন তিনি নিজেই একটা লেখা লিখেছিলেন যে ডক্ট্রিন অফ ফেসিজম নামে, যেটাকে ফলো করেছিল ইতালির মুসোলিনি সহ এবং আপনার নাৎসি পার্টি যেটা হিটলার, ওই যে তত্ত্বটা দিয়েছিলেন সেই তত্ত্বটাকে শেখ হাসিনা রপ্ত করেছিলেন এবং তার কিছু সংখ্যক দুর্বৃত্তায়িত বুদ্ধিজীবী এটাকে প্রশ্রয় দিয়েছিলেন এবং তিনি মেকিয়াভেলির প্রিন্সকে ধারণ করে উনি সারা বাংলাদেশের ভিতরে একটা টাইরেনি, যেটাকে ফেসিবাদ বলা হয়, সেই ফেসিবাদ তিনি কায়েম করেছিলেন। এবং এই কারণেই বাংলাদেশের সমস্ত আপামর মানুষ এর সাথে একমত হয়েছিল। বিএনপি দল হিসাবে একটা কথা সবসময় বলতো, সেটা হচ্ছে যে আমরা জনগণকে সাথে নিয়ে এই সরকারের বিরুদ্ধে আমরা গণ অভ্যুত্থান করব এবং গণ বিপ্লবের মাধ্যমে সরকারের পতন করব। আর আপনি যদি সংবিধানের কথা বলেন, সংবিধানের মধ্যে আছে আপনার 3য় ভাগে মানুষের যে মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস, সেটার মধ্যে ফ্রিডম 36 থেকে 39 পর্যন্ত স্পষ্টভাবে আছে যে ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ অ্যাসেম্বলি, তারপরে ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন, এগুলো করার কথা বলা হয়েছে। গণতন্ত্রের যেটা প্রথম শর্ত সেটা হলো সকল মত এবং পথকে স্বাধীনতা দেওয়া, সকল মত এবং সকল পথ এবং সকল ফুল ফুটতে দাও। সুতরাং যেই ভাষাই কথা হোক না কেন, শেখ হাসিনা যা করেছেন সেটা কোনো আইনের ভাষা না, সেটা কোনো গণতন্ত্রের ভাষা না, শুধু নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য তিনি সবকিছু করেছেন। সালাউদ্দিন তালুকদার কুমার, এ তো গেল ঢাকায় গ্রেপ্তার হলেন, রিমান্ডে ছিলেন, দুটি মামলায় 6 দিনের রিমান্ডে আপনার সাথে কেমন আচরণ করেছিল পুলিশ? পুলিশি যে আচরণ, প্রথম রিমান্ডের সময় আমাকে চোখ বেঁধে, মানে পুলিশি যে সমস্ত আওয়ামী ফেসিবাদের সময়কালটায় যে আচরণ, ওই আচরণই করেছে এবং আমাকে চোখ বেঁধে 2 দফায় পুলিশ মেরেছে, পায়ে হাতে, আর বিশেষ করে যখন শোয়াইয়া পায়ের তালুতে 5-7টা বাড়ি দিয়েছে প্রথম 3 দিনের রিমান্ডে। পরের 3 দিনের রিমান্ডে হয়তোবা আমার দলীয় কেউ যোগাযোগ করেছে বা কোনোভাবে ম্যানেজ করেছে, রক্ষা পেয়েছে। কিন্তু আরেকটি বিষয়, মানে প্রত্যেকটি থানার একই চিত্র ছিল। আমি যতটা থানা হাজতে কেটেছি, ধরেন আপনার যত এটো ময়লা, আমরা যে হাজতখানায় থাকতাম কি বিশ্রী, দাঁড়াইয়ে থাকা লাগতো, মানে বসারও কোনো পরিবেশ ছিল না, বাথরুমের যত ময়লা, মানে ওটা চয়ে সব ইয়ার মধ্যে আসতো। এগুলো কি ইচ্ছা করে দিত না? এগুলো পুলিশের ইচ্ছাকৃত, আমার কাছে তো ইচ্ছাকৃতই মনে হয়েছে। আমরা একটু 2024-এ আসি। হ্যাঁ, 24 সালে আপনি এই বৈষম্য বিরোধী আন্দোলন বা 23 সালের গত নির্বাচনে, জাতীয় সংসদ নির্বাচনের আগেও আপনি গ্রেপ্তার হয়েছিলেন এবং আপনাকে একটি ভাঙা কবরের মধ্যে ঢুকিয়ে রাখা হয়েছিল, আমরা শুনতে পেরেছি, আমরা দেখেছি। 2018 সালে আবারও আমি যখন পিরোজপুরে আন্দোলন সংগ্রামে সক্রিয়, হঠাৎ করে 30 সেপ্টেম্বর মেবি আমার 30 সেপ্টেম্বর আমাকে পুলিশ গ্রেপ্তার করে, কোনো মানে সিমটম নেই, সারা দেশে গ্রেপ্তার করে নিয়ে এসে গায়েবী মামলা দিয়েছে এবং তখনও 3 দিনের রিমান্ড ছিল। এবং তখন হঠাৎ করে সারা বাংলাদেশে যেদিন গায়েবী মামলা শুরু হয়েছে সেই দিনই এই গায়েবী মামলা দিয়ে গ্রেপ্তার করে। রিমান্ডের বর্ণনা একই। 2023 সালে 28 অক্টোবর ঢাকায় সমাবেশ ছিল আমাদের। তো ঢাকা সমাবেশ থেকে আমরা, পুলিশ যেভাবে ঢাকা সমাবেশকে পণ্ড করে দিল, যেভাবে আমাদের পুলিশের সাথে, পুলিশের বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে ফাইট করেছি, এবং তখন 28 তারিখে আমি এবং আমার ছোট ভাই দুজনেই আহত, এবং আমি
28 তারিখের আন্দোলনে আমার গুলির স্প্লিন্টার আমার মাথায় লেগেছে, মানে পুলিশের গুলি, তখন আমি আহত হই। 28 তারিখ আহত হওয়ার পরও কোনো রকম পুলিশি সমস্ত জায়গায় পুলিশি ব্যারিকেডের অতিক্রম করে আমি পিরোজপুরে চলে গিয়েছি, যেহেতু আন্দোলন অবরোধের ডাক দিয়েছে দল। পুলিশ 28 তারিখের পর থেকেই আমাকে তারা তাদের মতো করে রেকি করতেছিল। তো আমার ফোন ডিসকানেক্ট করে রাখি, পুলিশ যে নাম্বার রাখে বা দেবে, যেহেতু আমাকে আমার আন্দোলন করতে হবে, আমার ওই প্রিপারেশনে আমি ডিসকানেক্ট হয়ে যাই। তো পরবর্তীতে 1 নভেম্বর আমি সহ আমার ছাত্র দলের সহকর্মীরা আমরা হরতাল অবরোধের সমর্থনে মিছিল করি পিরোজপুর শহরের পুরান বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায়। তারপর থেকে পুলিশ র্যাব আমাকে হন্য হয়ে খুঁজতেছিল। তো আমি কৌশলগতভাবেই, আমি যেহেতু আমার দীর্ঘ আন্দোলন করতে হবে, আমার এটা একটা প্রস্তুতি ছিল। হ্যাঁ, প্রস্তুতি ছিল। এই প্রস্তুতির কারণে আমি 4 তারিখ সন্ধ্যার দিকে আমার জেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত সেক্রেটারিকে ডেকে প্রেসিডেন্টের সাথে কানেক্টিভিটি, কারণ সবাই দূরে দূরে একত্রিত হলে, গ্রেপ্তার হলে আন্দোলন ব্যাহত হবে আমরা জানি, মিটিং করে সন্ধ্যার সময় আমি ভারপ্রাপ্ত সেক্রেটারিকে বিদায় করি। পরে রাত্র প্রায়, এটি কোন জায়গায় ছিল? এই মিটিংটি কোথায় করলেন? এই মিটিংটি আমরা জানি যে একটি বাগানে। হ্যাঁ, এই মিটিংটি একটি পরিত্যক্ত বাগানে করার পরে আমার ভারপ্রাপ্ত সেক্রেটারিকে বিদায় দেওয়ার পর আবারও রাত্রে, যে পরের দিন যেহেতু মিছিল করতে হবে, আমি কয়েকজন সহকর্মী নিয়ে বাগানের মধ্যেই, কারণ আমরা তো বাড়ি ঘরে যেতে পারতাম না, মোটামুটি শীত, খাবার দাবার আনাই ওই যে বাগানে বসেই খাওয়া হতো। তো হঠাৎ করে রাত্র 11টার চারদিকে 20-22 জনেরও বেশি সাদা পোশাকের পুলিশ ঘিরে ফেলে। তো তারা ওইখানে গিয়ে গ্রেপ্তার করে ফেলায়। গ্রেপ্তার করার পরে আমারকে ধরেই চোখ বেঁধে ফেলায়। মানে ওদের, আমি জীবনে যতবার একই স্ট্র্যাটেজি তাদের। তো আমাকে চোখ বেঁধে ফেলানোর পর ওইখানে বসে 10-15 মিনিট মোটামুটি মাইট দেয় আমারে, এলোপাতারি মাইট দিয়ে, হ্যাঁ এলোপাতারি মাইট দিয়ে আমারে আস্তে বের করে চোখ বেঁধে আমাকে ওই বাগান থেকে খুব বেশি দূরে না, ওই যে ডিবি কার্যালয়, ওই ইয়েতে চোখ বেঁধে হাঁটাইয়ে নিয়ে যাওয়ার পরে আমাকে যখন ডিবি কার্যালয়ে নিয়ে রাখে, পরবর্তীতে, এটা কয়টার সময় ঘটনা? আনুমানিক 11টা, রাত 11টা, আনুমানিক রাত্র 11টা। তো পরে আমাকে ডিবি কার্যালয়ে নিয়ে ওখানে বসেও কিছু মানে আমার উপরে ইয়ে করে, কিন্তু পরে যে কোনো, আমি শুনতে পাই যে একটা ফোন আসার কারণে পরে আমাকে থানায় হস্তান্তর করে ওই রাতে, ডিবি থানায় হস্তান্তর করে। তো ডিবি ওই রাত্রে থানায় হস্তান্তর করার পরে আমাকে যখন থানাগারদে নিয়ে যায়, তখন হয়তো 12টা রাত্র আনুমানিক। এটি কি আপনার পরিবারের কেউ বা অন্য কেউ জানতো কিনা? হ্যাঁ, আমার পরিবারকে, আমাকে যে গ্রেপ্তার করেছে ওই যে আমার যে সহকর্মীরা, এবং আমাকে গ্রেপ্তার করার সাথে সাথে আমি একটি হোয়াটসঅ্যাপ রাউটার ছিল আর হোয়াটসঅ্যাপ ব্যবহার করতাম। তো আমি ভয়েস দিয়ে আমার ছোট ভাইকে, যখনই পুলিশ আমাকে দেয়, আমি তো ওরা জানার কারণে আমাকে তো তারা গুম করে ফেলতো। কিন্তু ওই যে জানাজানির কারণে ফেসবুকে স্ট্যাটাস হয়েছে, কিন্তু পুলিশ, আমি যে জেলখানায়, এই জিনিসটা আমার পরিবার বা কাউকে তারা স্বীকার করে না। মানে আমি যে গ্রেপ্তার, থানায় আমাকে নিয়ে গেছে বা কিছু, ওইটা পুলিশ কারো কাছে স্বীকার করেনি। আমাকে যখন থানা হাজতখানায় নিয়ে গেল, তখন আমার 2 সহকর্মীকে আমি দেখতে পেলাম। তো ওদের দেখতে পেলাম, একটু সাহস হইল যে না ওদের। আমাকে পরে রাত্রেই, আনুমানিক রাত্র কয়টা বাজে, থানা হাজতখানায় ঘড়ি থাকে না, আমি বলতে পারবো না, শেষ রাতের দিকে আমাকে থানা হাজত থেকে নিয়ে গিয়ে আমাকে চোখ বেঁধে আমার কাছে জিজ্ঞেস করে, তোর অস্ত্র কোথায়? আমি তো ছাত্র রাজনীতি করি, আমি তো আর অস্ত্র কোথায় সেটা আমি বলতে পারবো না। তো আমাকে অস্ত্র কোথায়, আমি বলছি আমার কাছে কোনো অস্ত্র নাই, আমি জাতীয়তাবাদী দলের রাজনীতি করি, ছাত্র দলের রাজনীতি করি। তখন আমাকে মারে আর বলে, তোর আপনাকে মেরেছিল, মায়ের বর্ণনা দিন। হ্যাঁ, আমাকে চোখ বেঁধে বেধড়ক ভাবে, মানে আমার কোথায় নিয়ে গেল? চোখ বেঁধে একটি কক্ষের মধ্যে নিয়ে যায়। কক্ষের মধ্যে নিয়ে গিয়ে আমাকে, আমার পিছনের হাত এরকম দুইজনে ধরে হ্যান্ডকাপ লাগানো থাকে না, ধরে, আমার হ্যান্ডকাপ পিছনে হ্যান্ডকাপ লাগানো ছিল। তো তখন ধরে আমার হাত পায়ে পিটানো শুরু করছে। পিটানো শুরু করার পরে
বলতেছে যে তোদের যে টাকা আসছে, টাকা কোথায়, কোথায় আন্দোলনের জন্য টাকা আসছে, টাকা টাকা পাঠাইছে না তোর নেতা, টাকা কোথায়? তার আমি কোথায় টাকা পাঠাইছে আমি তো জানি না। পিটে এলো, তখন পিটে বললো যে তুই অস্ত্র কোথায় স্বীকার করবি, নাইলে তোরে জানে মাইরে ফেলাম, ঠিক আছে? এইটা বললে পিটে টিটে কতক্ষণ। এই যে পিটানো, এই পিটানোতে আপনার শরীরের কি কি সমস্যা হয়েছিল? এই পিটানোতে আমার শরীরে দীর্ঘদিন আমার শরীরে ব্যথা ছিল, এবং তারপরে আমাকে থানা হাজতে নিয়ে গেল। পরের দিন আবারও সকালবেলা আমাকে বের করে ওই যে ইয়ার সামনে, হাজতখানার সামনে একটা আছে, হ্যাঁ 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 ওদের, ওইটার সাথে করে ওইটার সাথে প্রথমে বাঁধলো। বাঁধার পর কয়েকটা আমাকে ওই অবস্থায় লাঠি দিয়ে পিটাল। পরে আবার ওইটা খুলে ওই যে আপনার যারা সেন্ট্রিরা ধরলো। তারপর আমাকে পিটানো শুরু, পরে আমি পড়ে যাই, ওই অবস্থায় পড়ে গেলে পর চোখ কিন্তু আমার বাঁধা। পড়ে যাওয়ার পর ওই অবস্থায় আমাকে প্রচন্ড মারে ওরা, ব্যথায় আমি এক প্রকার অজ্ঞান হয়ে যাই। অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পরে আমাকে ওরা ওই যে হাজতখানার ভিতরে কোনো ট্রিটমেন্ট করে না, কোনো ট্রিটমেন্ট করে না। পিটানোতে আপনি সেন্সলেস হয়েছেন, এরপরে আপনি এরপর আমি ওইভাবে ফেলে রেখে ওইভাবে ফেলে রেখেছে। আমি উঠেছি পরে, কিন্তু আমার যে একটা যে শরীরে যে ব্যথা, এমন অবস্থা হয়েছে যে এত মার মারছে যে আমার অনুভূতিটা ছিল না। আমি মশা আপনাকে খাচ্ছে, আমি টের পাচ্ছিলাম না, আমি ঘুমাতেছিলাম, ঠিক আছে? এরকম একটা অবস্থা হয়েছে। পরে আমি আপনার উঠে দুপুরে আমার 2 সহকর্মীকে কোর্টে চালান করে দিল। কোর্টে চালান করে দেবার পরে আমাকে একা ফেলে রাখলো। তখন আমার মনে হয়েছে যে আমার সাথে খারাপ কিছু ঘটতে চলেছে, যেহেতু ওদেরকে কোর্টে চালান করে দিয়েছে, আমাকে দেয়নি। আমার মনের মধ্যে দ্বিতীয় দিন না তৃতীয় দিন? দ্বিতীয় দিন। আমার মনের মধ্যে তখন থেকে প্রথম যে 4 তারিখ রাতে গ্রেপ্তার করলো, 5 তারিখের ঘটনা, আমার মনের মধ্যে একটা ভয় কিছুটা কাজ করতে। তারপর সাহস সঞ্চার করতেছিলাম যে সারা দেশে র্যাবের উপরে নিষেধাজ্ঞা, হয়তো ক্রস ফায়ার দিবে না, এটা নিজের মানসিক শক্তি, হ্যাঁ, সান্ত্বনা দেওয়ার জন্য আমি এটা করি। তারপর ওদের পাঠিয়ে আমাকে ওই যে ইয়েতে নিয়ে আমাকে আবার একটি রুমের মধ্যে নিয়ে চোখ বেঁধে আমার 2 হাত পায়ের মধ্যে করে ঠিক আছে, হ্যাঁ, টাইট করে বেঁধে আমাকে ওই অবস্থায় মারে। প্রথমে একটা চেয়ারে বসাইয়া বাঁচছে, তারপর পরে আবার পায়ের ভিতরে 2 হাত করে আমার আমার তখন মনে হয়েছিল কি যে ওই মাইটটা আমার মনে হয়েছে যে আমার কলিজার টান দিতেছে, এমন ভাবে আমার ব্যথাগুলো লাগতেছিল, আহাজারি করতেছিলাম। আমার পায়ের এই হাঁটুতে বুট দিয়ে লাথি মারা হইতেছিল, ওইভাবে এটা বিভিন্নভাবে আমাকে ওই সময় করা হয়েছে, টর্চারটা ওই সময় অনেক বেশি মাত্রায় ছিল। হ্যাঁ, তারপর আমাকে ইয়েতে নিয়ে আমাকে আবার হাজতখানায় পাঠায়। এর মধ্যে আপনাকে হসপিটালে বা চিকিৎসা, কোনো হসপিটালে কোনো চিকিৎসাই নেই, ঠিকমতো খাবারও দেয় নাই, পানিও চাইলে দেয় নাই, ঠিক আছে? পরে আমাকে ওই ইয়েতে নিয়ে হাজতখানায় নিয়ে পরে হ্যান্ডকাপ খুলে দেয়। এর 20 মিনিট আধা ঘন্টা পরে আমাকে প্রায় আপনার ওই যে আবার পিছনে হ্যান্ডকাপ বেঁধে আমার চোখ বেঁধে আমাকে ওই যে ইয়ের মধ্যে থানা হাজতে আমাকে উপর করে রেখে দিয়েছে। আমার খুব কষ্ট হতেছিল, ঠান্ডা বুকে প্রায় ঘন্টাখানেক আমাকে ওইভাবে রেখেছে, বা তারও বেশি কম হতে পারে। যাই হোক, এরপরে আমাকে স্বাভাবিকভাবে করে রাত্র তখন আনুমানিক 8টা বাজে। এরপরে আমাকে আবার একজন সেন্ট্রি এসে বলছে যে আপনার বাইরে বের হতে হবে। তো বাইরে বের হতে হবে বলার পরে আমি বলছি যে আমার বাইরে বের হতে হবে, কোথায় যাব? বলছে আপনি জুতো পরেন। তখন আমার জুতো যখন পরতে বললো, এর আগে যতবার নিছে আমার কিন্তু জুতা পরাই নেয়নি। তো আমাকে যখন জুতা পরাইলো, তখন আমি মনে করলাম যে হয়তো বা আমারে বের করে, না কোর্টে না, রাত্র তখন আমার মনের মধ্যে একটা তখন যে কোনো খারাপ কিছু, কারণ ওরা তো বারবারই বলছে, তখন আমার
যখন চোখ বেঁধে নিয়ে হাঁটাইতে শুরু করলো, তখন আমি দেখলাম যে না, আমার রুমের মধ্যে নিচ্ছে না। মানে আমি অনুমান করতেছি তখন আমাকে নিচে নামালো, মানে সিঁড়ি থেকে নিচে নামালো। তো থানার তো সিঁড়ি আছে, তখন আমাকে আবার বলে পা তোল, মানে জাস্ট পিক আপ ভ্যানের মাঝে, মানে মধ্যের যে পিক আপ ভ্যানের কামরা, ওইটার মধ্যে আমাকে নিয়ে তারা রওনা দিল। তো জিজ্ঞেস করলাম কোথায় নিয়ে যাচ্ছেন, কোনো কথা নেই, ঠিক আছে। আমাকে নিয়ে 5-7 মিনিট চালানোর পরে আমাকে নামাইলো। কিছু লোকজনের কথা তখন শুনতে পাচ্ছি, চোখ বাঁধা আপনার? চোখ বাঁধা আমার। শুনতে পাচ্ছি, মনে হইলো যে একটা মাটিতে হাঁটতেছি আমি, কিছু ঘাস টাস পায়ে ফিল হচ্ছে। তখন আমার যখন মাটিতে আসতেছি, তখন আমার পাশ থেকে বলতেছে, আবার ওই যে অস্ত্রের কথা জিজ্ঞেস করলো। তখন আমি একজনকে বললাম, তাদের যে কর্মকর্তা, ওই কণ্ঠটা আমি, ইন্সপেক্টর তদন্তর কণ্ঠটা আমি বুঝতে পারছি। ওনাকে আমি বললাম যে আমার সাথে যদি খারাপ কিছু করেন, দ্যাট মিনস মেরে ফেলায় বা এই জাতীয়। আমি বলছি আমার তো বিধবা মা, অসুস্থ, মানে যেন ওর মায়ের সাথে আমার একটু কথা বলতে দেয় আর কি, এরকম। আমি তখন মানে আমি জীবনে এতবার পুলিশই মানে নির্যাতনের শিকার হয়েছি ভাই কিছু কারণে। আমার তখন মায়ের কথা মনে পড়তেছিল বারবার, এরকম কখনো আমার হয় নাই। তখন আমি অনুরোধ করলাম যে আমার মায়ের সাথে কথা বলতে দেন, কথা বলাই না, আমার সাথে কিছু করলে। তো যাই হোক, আমার সাথে তখন আর তারা কোনো কথা বলে নাই। পর কিছুক্ষণ পরে আমাকে মানে ওই যে একটা আমার ওই মাঠের পর একটা রাস্তার কংক্রিটের রাস্তা উঠে আবার একটা হলো যে বাগানের মধ্যে নামাইছে। নামার পরে আবার চোখটা খুলে দেয়। চোখ খুলে দেওয়ার পরে আমি দেখেছি অনেক পুলিশ সদস্যর সাদা পোশাকধারী উপস্থিতি। তখন আমাকে বলতেছিল যে তোর অস্ত্র কোথায়, এই যে অস্ত্র রাখছিস কোথায়, তোর আজকেই তো শেষ দিন, বল অস্ত্রের কথা বল। তখন আমি বললাম যে আমার কাছে কোনো অস্ত্র নাই। যখন বেশি বলতেছে, তখন আমি বলছি যে আপনারা যে নাটকটা মানে রচনা করছেন, আপনারা অস্ত্র কোথায় রাখছেন সেই অস্ত্র বাইর করে দেন। মানে আমি তো মানে ওই নির্যাতনগুলো আমি সহ্য করতে পারছিলাম। তখন তারা খোঁজাখুঁজি করে মরা কলা গাছের গোড়া আছে না, এর মধ্যে কিন্তু একটু গর্ত হয়েছে, ওইটা লাড়া দিয়ে পাও দিয়ে ওরা নিজেরাই আপনার একটি প্যাকেট, হলুদ প্যাকেট বের করছে। হলুদ প্যাকেট বের করে আমারে বলতেছে যে তুই খোল। আমি তো খুলি না। আমি মানসিকভাবে আমি খুব শক্ত ছিলাম। মানে আমার শুধু যে আমার চিন্তা হচ্ছিল যে আমার পরিবারটা, বাবা ছোটবেলায় মারা গেছে, মানে আমি কি একটা মায়ের অবস্থা কি হবে, মানে ভাই বোনদের মধ্যে বড়, তো ভাই বোনদের মধ্যে আমি বড়, ছোট 2টা ভাই বোন আছে, ঠিক আছে। তো আমি এই চিন্তাটা করেই আমার খারাপ লাগতেছিল, ঠিক আছে। এই কারণেই আমার বেশি ছিল। তখন আমি বলছি আপনারা কোথায়, আমি খুলবো না, আমি খুলি নাই। তখন একজন কনস্টেবলের মাধ্যমে ওই ইয়েটা খুলাইলো, তার অস্ত্রের প্যাকেটটা খুলাইলো। প্রথমে ওই একটা রাবার দিয়া ইয়েটা, ওই হলুদ প্যাকেটটা করছে, পরে একটি সাদা কাপড়ে পেঁচানো ওই যে অস্ত্রটা ছিল ওইটা খুললো। আমার ধরতে বলছে, আমি তো ধরি নাই। তখন এক কনস্টেবল ধইরা ওইটা করছে, তো আমার হাত দিয়ে ধরতে বলছে, আমি ধরি নাই। একটা ব্রিফ কেস আনলো, ব্রিফ কেসের উপরে সাদা কাপড় করলো, রাইখা আমার হাতে দিয়ে ছবি তোলাইলো। তখন ওই যে ওসি আবির, তৎকালীন আবির এসে ওই কনস্টেবলের গালাগালি করছে, ফিঙ্গারে তো তোর ফিঙ্গার পাবে, ওরে দিয়ে তোরা ধরাইলি না কেন। পরের দিন আমাকে ইয়েতে নিয়ে আবার ওই যে রাত্রে অস্ত্র উদ্ধারের পর থানা হাজতে অস্ত্র উদ্ধারের পর আমার উপরে আর কোনো টর্চার করে না। আমাকে হুমকি দিয়েছিল যে তোর
আজকেই শেষ রাত, কিন্তু আর পরে আর আমার উপরে কোনো টর্চার করেনি। অ্যাডভোকেট হাসান, আপনি শুনলেন সালাউদ্দিন তালুকদার বলল তার সাথে সর্বশেষ 2023 সালের নভেম্বর মাসের যে ঘটনা, যে নির্যাতন নিপীড়ন আপনি শুনলেন। আসলে এই পুরো ঘটনাটিকে আপনি আসলে আইনের কোনো জায়গায় স্থান দিতে পারেন কিনা, বা এর ব্যাখ্যাটা কি? আসলে মানবাধিকারের তো একটা লেভেল থাকে, সেটি কোন লেভেলে পৌঁছে গিয়েছিল? আসলে এই ধরনের ঘটনাকে আইনের কোনো জিনিস দিয়ে ব্যাখ্যা করা একেবারেই সম্ভব না, কারণ আপনার কনস্টিটিউশনের আর্টিকেল 33 এবং আর্টিকেল 35-এ যেভাবে বলা আছে, আপনাকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে 24 ঘন্টার ভিতরে আপনাকে কোর্টে সোপর্দ করতে হবে, একজন আইনজীবীর সাথে পরামর্শ করার আপনাকে সুযোগ দিতে হবে, ক্রুয়েলটির 35 পরিবারকে জানাতে হবে, 35-এ যেভাবে বলা আছে যে ইনহিউম্যান নেচারে আপনাকে কোনোভাবেই নির্যাতন করতে পারে না। পুলিশ রিমান্ডের নামে যে ধরনের নির্যাতন করেছে, তাকে তো রিমান্ডেও নেওয়া হয়নি, জিজ্ঞাসাবাদও করা হয়নি, কিন্তু তাকে যে নির্যাতনের যে ফিরিস্তি আপনি শুনলেন বা আমরা শুনলাম, সেটি আসলে আপনি কিভাবে? এটা কোনোভাবেই একেবারে ওই যে কথা একটাই, যে শুধু শাসন ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য এই ধরনের পুলিশ, আসলে ওরা পুলিশ না, ওরা ছাত্রলীগ সহ ছাত্রলীগের সংগঠন থেকে আসা পুলিশ। যেমন ঢাকার যে ডিবি অফিস ছিল, সেটা আমি বলতাম যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের যেই ব্যাচ ছিল, ওই ব্যাচটাকে ডিবিতে এনে হাজির করা হয়েছিল, এবং ডিবিতে নির্যাতনের বহু যেই ঘটনার কথা ও বলল, এই ধরনের ইনহিউম্যান আরেকটা ঘটনা যদি, যেমন এই যে 24-এর আন্দোলনে সানিয়াত নামে একটা ছেলেকে গ্রেপ্তার করা হয়েছিল, তার মা তাকে সাহস দিচ্ছিল যে বাবা, যেহেতু মা হিসেবে তাকে সেভ করতে পারছে না, তখন সুস্থ না, তখন তার মা তাকে সাহস দিচ্ছিল যে বাবা যাই হোক তুমি সাহস রাখো, কিচ্ছু হবে না বাবা, কিচ্ছু হবে না। সেই ছেলেটাকে যখন ডিবি অফিসে নির্যাতন করা হয়, পৃথিবীর সমস্ত সভ্যতা এবং সমস্ত ভব্যতাকে হার মানিয়ে তার মাকে ফোনে ধরিয়ে রেখে তাকে নির্যাতন করা হয়েছে, এবং সে তার মা শুনতে পাচ্ছিল যে তার সন্তানের আর্তনাদ, যে কেমন করে তাকে নির্যাতন করা হচ্ছে। তো এই ধরনের বিকৃত একটা রাষ্ট্র ব্যবস্থা কিন্তু গড়ে তোলা হয়েছিল এই শেখ হাসিনার শাসন আমলে। বিশেষ করে 14 সালের নির্বাচনের পর এটা আরও বেশি কঠিন আকার ধারণ করেছিল। আর্মসের কথা যেই ও বলল, আর্মস ট্রায়াল করতে গেলে আর্মস অ্যাক্টে দেখা যায় যে ফরেন্সিক রিপোর্টটা দেখে হাতে ধরে নেই কেন। এই যে পুলিশ গালি দিচ্ছিল অন্য পুলিশকে যে তাকে হাত দিয়ে ধরানো হলো না কেন, যেন ফরেন্সিক রিপোর্টটাও ট্রায়ালে যেন তার বিরুদ্ধে আসে এবং সেজন্য সত্যি পানিশমেন্ট পায়। তো এই ধরনের রাষ্ট্র ব্যবস্থা একেবারেই কল্পনাতীত, এটা কোনোভাবেই সম্ভব না। আর আইনের কোনো বাতাবরণের মধ্য দিয়ে এটাকে আপনি দেখাতে পারবেন না। না, তাকে মেরে অজ্ঞান করে ফেলে রাখলো, তাকে তো চিকিৎসা পাওয়ার তো মৌলিক অধিকার তার আছে, এবং তাকে নগ্ন করে হাত পা বেঁধে উপুর করে রাখা হলো শীতকালে। উচ্চ আদালতেরও সুস্পষ্ট নির্দেশনা আছে, এবং আদালত যতই আওয়ামী আদালত হোক না কেন, সেখানে আদালত কিন্তু একটা আসামিকে রিমান্ডে দেওয়ার সময় বলে দেয় বা অর্ডার শিটও লেখা থাকে যে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী যেন তাকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়। যেটা অ্যাডভোকেট হাসান, সেটি হচ্ছে যে সালাউদ্দিন বলছিল যে তাকে যখন চোখ বেঁধে হাত বেঁধে বাইরে নিয়ে যাওয়া হচ্ছিল এবং তাকে বলা হচ্ছিল আজকেই তোর শেষ দিন, এই ধরনের বাক্য আইন শৃঙ্খলা বাহিনী যাদের দায়িত্ব হচ্ছে মানুষকে নিরাপত্তা দেয়া, মানুষের বিপদে পাশে দাঁড়ানো, তারা এই ধরনের বাক্য বা এই ধরনের কথা বা এই ধরনের পরিবেশ ক্রিয়েট করবার অধিকার রাখে কিনা, এটি আইন সিদ্ধ? আইন সিদ্ধ তো কোনোভাবেই না। আমার মনে হয় এটা যে আইনের মধ্যে থাকার কোনো কারণ নেই, কারণ আইন কি? আইন তো আপনার যুক্তি, লজিকটাই তো আপনার আইন। তো সেখানে এটা কোনো যুক্তিতে স্বাভাবিকভাবে মানবিকভাবেই বোঝা যাচ্ছে যে এই ধরনের কোনো সুযোগই আপনার নাই। কিন্তু সারা বাংলাদেশের প্রতিটা থানায় 2 থেকে 5 জন বা 7 জনের একটা টিম থাকতো, যেটা স্পেশাল টিম, সেটা আসলে পুলিশের ওই থানাকেই তারা কন্ট্রোল করত, এবং তারাই কিন্তু এই ঘটনাগুলো ঘটিয়েছে। সার্বিকভাবে সমস্ত পুলিশ যেই ঘটনাগুলো ঘটিয়েছে বিষয়টা কিন্তু তা না, একেবারে সুনির্দিষ্ট কিছু লোক থাকতো যেগুলো ছাত্রলীগ থেকে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল, এবং এই 24-এর আন্দোলনেও সমস্ত গুলি করা সহ সমস্ত নির্যাতন কিন্তু ওই যে একটা বিশেষ যে আছে তাদের নেতৃত্বে কিন্তু তাদের দিয়ে করানো হয়েছে। ধন্যবাদ অ্যাডভোকেট হাসান। আপনার কাছ থেকে শুনবো সালাউদ্দিন কুমার, আপনি তো এই যে বৈষম্য বিরোধী আন্দোলন বা ছাত্র জনতার যে আন্দোলন, এই আন্দোলনের সময়ও গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন কারাগারে ছিলেন, এবং তখনও আপনি নানান ধরনের নিপীড়নের শিকার হয়েছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন শুরু হয় তখন থেকেই ঢাকায় যে নির্যাতনগুলো, ওগুলো তো আমাদের ভিতরে মানে দাগ কাটা শুরু করেছে। তো আমাদের
দলীয় নির্দেশনা যখন আমরা পেলাম, তখন আমরা এই আন্দোলনটিকে পিরোজপুরে সংগঠিত করার, বিভিন্নভাবে সাধারণ ছাত্রদের সম্পৃক্ত করার জন্য তাদের যতটুকু পিছন থেকে সহায়তা করা যায়, কারণ ওরা তো আওয়ামী লীগ তো সবসময় এটি বিএনপির মোড়কে নেওয়ার চেষ্টা করেছে, সাধারণ মানুষের সবসময় এটি সাধারণ মোড়কে, হ্যাঁ বিএনপি সবসময় এটিকে সাধারণ মোড়কে, আমাদের ছাত্র দলের নেতাদেরকেও এই কর্মসূচির মধ্যে সম্পৃক্ত করে কিন্তু সাধারণ মোড়কেই দেওয়ার চেষ্টা করেছে। যখন 16ই জুলাই পিরোজপুরে অল্প কিছু ছাত্র, আমাদের ছাত্র দলের কিছু ছেলে ছিল আমাদেরই, তারা কর্মী এবং আমাদের সাথে তারা পরামর্শ করেই এই কর্মকাণ্ডে জড়িত হয়েছে। তো তারা যখন সারা দেশ উজ্জ্বল, পিরোজপুরে তখন আন্দোলনটা কিছুটা মানে অতটা সংগঠিত হয়নি, ছোট শহর সংগঠিত হওয়া শুরু হয়েছে। সরকারি সোহরাওয়ার্দী কলেজ থেকে 16 তারিখ কিছু ছাত্র সাধারণ ছাত্রদের ব্যানারে কর্মসূচিটি পালন করেছে। তখন ছাত্রলীগ তাদের উপরে অতর্কিত হামলা চালায় এবং তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। তো যখন এই ঘটনাটি ঘটলো, 17 তারিখ কেন্দ্রীয় ছাত্র দলের কর্মসূচি ছিল সারা দেশে এই যে হামলা, পুলিশি হামলার প্রতিবাদে আমি তখন আমার নেতৃত্বে পিরোজপুর জেলা ছাত্র দল একটি কর্মসূচি আমরা পালন করি এবং তখন ওই কর্মসূচি থেকে আমি ঘোষণা দেই যে পিরোজপুরে শত শত সাধারণ ছাত্রদের সাথে থেকে এই আন্দোলনকে বৃহত্তর আকারে রূপ দেব। তো যেই কথা সেই কাজ। পরের দিন আমরা কোনোভাবে আমাদের যারা রানিং, আমাদের যারা ছাত্র আছে কলেজের রেগুলার ছাত্র, তাদের সাথে যোগাযোগ করে, তাদের সাথে ওদের একটা কানেক্টিভিটি তৈরি করে আমরা ঠিকই সাধারণ ছাত্রদের পাশে আমাদের যেটা সম্বল লাঠি ছোটা নিয়ে আমরা অংশগ্রহণ করি। কারণ ওরা যেহেতু অস্ত্র নিয়ে আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ছাত্রলীগ, তো তাদের বিরুদ্ধে তো ফাইট করতে হবে, সেফ দিতে হবে সাধারণ ছাত্র। তো সেইটা করতে গিয়ে পিরোজপুরে সিওপি চত্বর থেকে পুলিশ আমাকে গ্রেপ্তার করে নিয়ে যায়, আমি সহ আরও 4 জনকে, আমাদেরকে থানায় নেয়। এই দফায় আমাদের ওইরকম কোনো উল্লেখযোগ্য নির্যাতন, দু একটা চোপার কিল ঘুষি ছাড়া উল্লেখযোগ্য ধরার সময় ওই অবস্থায় এছাড়া উল্লেখযোগ্য কোনো আমাদেরকে নির্যাতন করেনি। পরবর্তীতে যখন জেলখানায় আমরা প্রচুর নির্যাতনের শিকার হয়েছি। কীরকম নির্যাতন? বৈষম্যের শিকার হয়েছি। আমাদের যখন জেলখানায় চালান করে তখন সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন, কারো সাথে কোনো যোগাযোগ করতে পারিনি, তখন দেখা বন্ধ, ফোন বন্ধ। তখন আমরা যেহেতু একটি অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করেছি, তখন যারা যোদ্ধা তাদের তো কিছু কৌশল অবলম্বন করতেই হয়। যে কোনো মাধ্যমে আমি ভিতরে একটি মুঠোফোন ঢুকিয়ে ফেলেছি। তখন ওইভাবে আমি ছাত্র নেতাদের সাথে ওই মুঠোফোনে যোগাযোগ করতাম এবং আন্দোলন যেভাবে আগানো যায় ওইভাবেই পরামর্শ করতাম। এই দীর্ঘ নিপীড়ন নির্যাতনের কথা বললেন, হয়তো আরও নির্যাতন নিপীড়ন আছে যেগুলো এত স্বল্প সময় বলা সম্ভব না। এর মধ্যে আপনি বললেন যে আপনার বাবা নেই, ছোট 2 ভাই বোন আছে এবং আপনার বিধবা মা। প্রত্যেকটি নির্যাতন নিপীড়নের সময় যখন আপনাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল তখনও মায়ের কথা মনে পড়েছে। আপনার দল কি আপনার পাশে ছিল? আপনার দলের সমর্থন পেয়েছেন? পরিবারের সমর্থন পেয়েছেন? জি, আমার দল পুরোটা সময় আমার পাশে ছিল। আমার পরিবার আমার কখনো, যেহেতু আমার মা, আমার বাবা একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, আমার মা আমার শত কষ্টের পরও আমাকে রাজনৈতিকভাবে উনি কখনো প্রতিবন্ধকতা সৃষ্টি করেনি। সেই প্রিয় মাকে কিছু বলবার আছে যে কথা কোনোদিন বলতে পারেননি? পরিবারের এই যে পরিবারকে এতদিন ধরে কিছু দিতে পারেননি, এক ধরনের ট্রমার মধ্যে তাদেরও কাটতে হয়েছে, তাদেরকে কিছু বলার আছে কিনা? আমার ছোট ভাইটাও ছাত্র দলের রাজনীতির সাথেই জড়িত। আমার মা আমাদেরকে কখনো ওইভাবে বাধাগ্রস্ত করেনি। মাকে বলার আছে এইটুকুই যে মা, আমরা আন্দোলন করে আজকে একটি স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছি। কারণ আমরা শুধু জুলাই আগস্টের আন্দোলন না, আমি জুলাইয়ের আন্দোলনেও বলেছি, এটি আমি ওই যে কোঠার আন্দোলন কিন্তু বলিনি। আমি যেদিন আমাদের ছাত্র দলের কর্মসূচি, আমি বলছি এটি আমাদের ভোটাধিকারের আন্দোলন। কারণ আমি মনে প্রাণে বিশ্বাস করতাম যে আমাদের নেতা তারেক রহমান উনি যে আন্দোলন দিয়েছে এটি সাধারণ মানুষের আন্দোলন, এটি শুধু একটি দাবির আন্দোলন না, আমার এটা বিশ্বাস ছিল। তো আমি মাকে বের হয়ে বলেছি যে মা, আমরা আজকে মুক্ত, আমরা আমাদের আন্দোলনের ফসল, আজকে বাংলাদেশ মুক্ত মা।
এছাড়া আমার মাকে আমার ওইরকম বলার কিছু নাই। এবং আমার কাছে সবচেয়ে মানে আমি 7ই আগস্ট 5ই আগস্ট স্বৈরাচার পতন হয়েছে, আমি 7ই আগস্ট মুক্ত হয়েছি জেলখানা। হ্যাঁ, তো জেলখানা থেকে আমার মুক্ত হয়ে আমার সবচেয়ে ভালো লাগার বিষয়টি ছিল কি জানেন, যে আমাদের আবেগ অনুভূতি জায়গা দেশমাতা বেগম খালেদা জিয়া কারামুক্ত, যে অপরাধে দীর্ঘদিন ভুগতেছিলাম, যে মানুষটা আমাদের জন্য এত আন্দোলন সংগ্রাম সমস্ত জীবনটা বাংলাদেশ জাতির জন্য আমাদের জন্য দিয়ে গেছে, তার জন্য আমরা কিছু করতে পারতেছিলাম না, দীর্ঘদিন সে কারাবন্দী ছিল, সেই মানুষটার জন্য সবচেয়ে আমার মায়ের জন্য আমার যতটা খারাপ লাগছে, কারণ আমার মা বিধবা মা, আমার মনে হয়েছে যে এই যে শেষবার আমার মনে হয়েছে যে এই মনে আর বের হইতে পারবো না যদি আন্দোলনটা সফল না হয়। আর আমাদের মাদার অফ ডেমোক্রেসি, তিনি আমাদের মা, মনে হয়েছে যে না, এই হাসিনা মুক্ত মানে এই বৃদ্ধ বয়সে এই মানুষটা মুক্ত মানে একটি অপরাধ, একটি দায় মুক্তি পাইছে জাতি, এবং আমরা একটি দায় মুক্তি পাইছি। এবং আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান, উনি ভাই যার আপন ভাইয়ের জানাজা পড়তে পারে নাই, তার চেয়ে কষ্ট, তাদের চেয়ে কষ্ট তো আমাদেরও না, আমাদের তো আর এত কষ্ট হয় নাই, তাদের যে ওনার যে ব্যথা, অন্তত তিনি দেশে আসতে পারবেন এবং ওনার ক্যারিসমেটিক। এই যে দীর্ঘ জুলুম নির্যাতন হয়েছে, আপনি কি এর বিচার চান এই সরকারের কাছে? বিচার অলরেডি হয়ে গেছে, হ্যাঁ বিচার হওয়া উচিত। এই কারণে মানে আমার আর ওই রকম মন থেকে, হ্যাঁ আমি একটি মামলাও করেছি পুলিশের বিরুদ্ধে, কিন্তু আমি যে ওদের বিচার চাওয়ার জন্য বিচার চাই না, বিচারটা চাই এই কারণে যে জাতি পরবর্তীতে কেউ এই একইভাবে ফ্যাসিস্ট না হয়ে উঠুক, এই একই অন্যায় কেউ না করুক, এর দৃষ্টান্ত স্থাপন হোক, এর জন্য বিচার চাই। কিন্তু ওরা যে পালিয়ে গেছে, ওদের তো মানে বিচার মানে চাবো কি, ওদের প্রতি সহানুভূতি হয় এখন, মানে হয় আমার করুণা হয়। অ্যাডভোকেট হাসান, শেষ করব আমরা। আসলে একটি দেশে আইনের শাসন, দীর্ঘদিন আইনের শাসনের অ্যাবসেন্ট হলে যে অবস্থাটি হয়, গত 17 বছর ধরে বাংলাদেশ ওই ধরনের একটি পরিস্থিতির মধ্য থেকে কাটিয়েছে। তারপরেও ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে এই দেশ দুঃশাসন মুক্ত হয়েছে। আপনার যে সালাউদ্দিন তালুকদারদের মতো যারা নিপীড়িত নির্যাতিত, তারা কি আসলে এখন তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারে এবং রাষ্ট্রের এখানে কোনো দায় রয়েছে কিনা? তারা তো এক ধরনের ট্রমার মধ্য থেকে যাচ্ছে, এই ট্রমা কাটিয়ে উঠবার জন্য রাষ্ট্রের কিছু দায়িত্ব নেওয়া উচিত কিনা? পুলিশ একটা ট্রেনি সংগঠন, মানে তারা একটা রাষ্ট্রীয় অয়েল ট্রেন আপ, তারা জানে যে নির্যাতনের পরও নিজেকে কিভাবে সেভ করতে হয়। কিন্তু পুলিশের সাথে ছাত্রলীগ যুবলীগ সহ আওয়ামী লীগের যেই গুন্ডা পান্ডা সংডা যেগুলো ছিল, যে পুলিশ লীগ মানে লীগের, তো তাদের বিরুদ্ধে যে প্যানাল কোর্টের ধারাগুলো, সেই ধারাগুলোতে কিন্তু মামলা করা যায় এবং সেই মামলাগুলো কিন্তু হয়েছে। এবং এই আধুনিক সময়ে, এই সময়ে এসে ভিডিও অডিওর মাধ্যমে আমরা কিন্তু অনেক প্রমাণও পাই, যেটা সাক্ষ্য আইনের 22 ধারাকে যেখানে আপনার ধরেন যে এখন মডিফাই করা হয়েছে, যেগুলো এই ট্রমা কাটিয়ে উঠবার জন্য রাষ্ট্রের কোনো উদ্যোগ নেওয়া উচিত কিনা? হ্যাঁ, রাষ্ট্রকে উদ্যোগ নিতে হবে। সেটা হলো যে আমাদের আগামীর বাংলাদেশের যে বাসযোগ্য করে তোলা, আমাদের পরবর্তী প্রজন্ম সন্তানদেরকে বাসযোগ্য করে তোলা, তার জন্য যদি এগুলোর বিচার না হয় সুস্পষ্টভাবে, তাহলে কিন্তু আইনের শাসনটা প্রতিষ্ঠিত হবে না। ধন্যবাদ অ্যাডভোকেট হাসান, ধন্যবাদ সালাউদ্দিন তালুকদার, আপনাদের দুজনকেই। প্রিয় দর্শক, শেখ হাসিনা আধুনিক কালের একজন পুরনো স্বৈরাচার, যার মস্তিষ্কের ভেতর ছিল কেবলই ক্ষমতায় টিকে থাকতে খুন গুম তার কাছে ছিল মামুলি ব্যাপার, যার অসংখ্য প্রমাণ তিনি রেখে গেছেন বিগত দিনগুলোতে। ছাত্রনেতা সালাউদ্দিন কুমার, রাজনৈতিক কারণে যার উপর নির্মম নিপীড়ন চালায় হাসিনার পুলিশ বাহিনী, তিনি এখনও ঠিকঠাক চলাফেরা করতে পারেন না। দৃশ্যত একজন টকবগে যুবক মনে হলেও শরীরের রন্ধ্রে রন্ধ্রে তার আওয়ামী ফ্যাসিবাদের ক্ষতচিহ্ন লেগে আছে। অথচ এই কুমারদের স্বপ্ন কেবল সুখে দুঃখে দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, তাদের ভাগ্যোন্নয়নের সংগ্রামে সামনের সারিতে এসে নেতৃত্ব দেওয়া। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে আপনিও যোগ দিতে পারেন। আমাদের ইমেইল nipironersriti.btv@gmail.com-এ পাঠাতে পারেন আপনার সঙ্গে ঘটে যাওয়া যে কোনো নিপীড়নের ঘটনা। আগামীতে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে আমরা সেগুলো তুলে ধরব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।